নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। ওয়াকআপ প্রতিবাদ, জেপিসি থেকে সাসপেন্ড কল্যাণ সহ 10 জন বিরোধী সংসদ। এদিকে বিজেপিতে এগিয়ে শুভেন্দু, সুকান্ত নবজাত বিস্ফোরক মন্তব্য কুণালের। মমতা বুঝতে না পারার রাজনৈতিক কারণেই কি মালদা পঞ্চায়েতের সমিতি হাতছাড়ার পথে এবার তৃণমূল? সঞ্জয়কে জেলের ভেতরে মেরে ফেলা হতে পারে আশঙ্কা প্রকাশ করলেন সেলিম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ, ইডি সিআইডির রিপোর্ট তলব হাইকোর্টের। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে। জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ওয়াকআপ সংশোধনের বিল নিয়ে শাসক বিরোধী তরজা। তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 জন বিরোধী সংসদকে একদিনের জন্য বরখাস্ত করা হলো। তালিকায় রয়েছে আরও অনেকে। এর আগে এই কমিটির বৈঠকে বঙ্গ বিজেপির সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তরজার জেরে কাচের গ্লাস ভেঙে জখম হন কল্যাণ। সেবারও তাকে কমিটি থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। শুক্রবার যৌথ সংসদীয় কমিটির বৈঠক শুরু হতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়। বিরোধীদের যৌথ অভিযোগ, বিজেপি সরকারের নির্দেশে কাজ করছেন কমিটির চেয়ারম্যান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদম্বিকা পাল। এই নিয়ে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দেবের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল কল্যাণের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরে বিরোধী সংসদে সাসপেন্ড হয় একটি বিষয়টি প্রকাশে আসে। জেপিসি এই বিশেষ বৈঠক হয় গত 21শে জানুয়ারি। তারপরে কমিটির তরফে দেওয়া হয় নোটিশ, জানানো হয় 24 এবং 25শে জানুয়ারি ওয়াকআপ বিল নিয়ে বৈঠক করা হবে। শুক্রবার পূর্ব নির্ধারিত অনুযায়ী বৈঠক শুরু হয়। আর তার আগেই এই বিল নিয়ে জম্মু কাশ্মীরের একটি ধর্মীয় সংগঠনে প্রধান MR ফারুকের নেতৃত্বে একটি দল তাদের মতামত পেশ করে। এরপরে শুরু হয় বৈঠক। জেপিসি এর শেষ বৈঠক হয় গত 21শে জানুয়ারি। তারপরে কমিটির তরফে দেওয়া নোটিশে জানানো হয় 24 এবং 25 জানুয়ারি ওয়াকআপ বিল নিয়ে তৈরি হবে একটি বৈঠক। শুক্রবার পূর্ব নির্ধারিত অনুযায়ী বৈঠক শুরু করা হয়। আর তার আগেই এই বিল নিয়ে জম্মু কাশ্মীরের একটি ধর্মীয় সংগঠনে প্রধান MR ফারুকের নেতৃত্বে একটি দলীয় দলের মতামত পেশ করা হয়। এরপরেই শুরু করা হয় ওই বৈঠক। বৈঠক শুরু হতেই শাসক এবং বিরোধী সংসদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধীদের অভিযোগ, ইচ্ছাকৃত বৈঠকের আলোচনা সূচি পরিবর্তন করেছে চেয়ারম্যান। কেন্দ্রের নির্যাতিতদের মধ্যে নির্দেশের বৈঠকে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপরেই দুপক্ষের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। অন্যদিকে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের অভিযোগ, তার উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি বৈঠকে 2বার তুম্বিও করা হয় বলে কোনো লাভ হয়নি। এরপরে কল্যাণ সহ 10 জন বিরোধী সংসদকে বহিষ্কার পক্ষে প্রস্তাব দেন বিজেপির সাংসদ নিশিকান্ত দেব। তার সেই প্রস্তাবকে সিলমোহর করে দেয় কমিটি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 21শে জানুয়ারি বৈঠকের পরে কমিটির তরফে পরবর্তী বৈঠকের দিন ঘোষণা করা হয়। বিরোধীদের তরফে তার প্রতিবাদ জানানো হয়। এমনকি বৈঠকের দিন পিছিয়ে 30 এবং 31শে জানুয়ারি করার জন্য কমিটির চেয়ারম্যানকে একটি চিঠিও লেখে ডিএমকে, কিন্তু চেয়ারম্যান আমাদের আবেদন শোনেননি। তৃণমূল সাংসদ আরও অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে বৈঠকের আলোচনা সূচি পরিবর্তন করা হয়। এরপরে মধ্যরাতে কমিটির সাংসদদের বিষয়টি জানানো হয়। তিনি বলেন, কমিটির চেয়ারম্যান বিরোধী সংসদের সঙ্গে গৃহ পরিচারকের মতো ব্যবহার করেন। দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য ওয়াকআপ সংশোধনের বিল নিয়ে এত তাড়াহুড়া করা হচ্ছে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গেল তৃণমূলের কংগ্রেসের অন্যতম রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলায়। তিনি বিজেপির অন্যান্য নেতাদের চেয়ে এগিয়ে রাখলেন নন্দীগ্রামের বিধায়ককে। পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে। বালুরঘাটের সংসদ রাজনীতিতে নবজাত, এমনটাই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ওই নেতা। বৃহস্পতিবার কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে গিয়েছেন, তাই সংগঠনের কাজ করা বা প্রশাসনের কাজ করা, মন্ত্রী ছিলেন, সংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, তাই শুভেন্দুর অভিজ্ঞতা বিজেপির অন্য নেতাদের থেকে অনেক বেশি। এরপরেই তার সংযোজন। এতে যদি সুকান্ত মজুমদারের রাগ হয়ে থাকে, উনি নিঃসন্দেহে নবজাত, তাই নিয়ে কোনো প্রশ্ন নেই। ওই সময়ে বিজেপিতে যেভাবে আসন কমে গিয়েছে তা নিয়ে বিজেপির মধ্যে সমস্যার কথা শোনা যায়।
একই সঙ্গে কুণাল অবশ্য জানিয়েছে বিজেপিতে কি হচ্ছে তা নিয়ে তৃণমূল কোনো আগ্রহই নেই। তবে তিনি আরও জানিয়েছেন যে বিজেপির নেতৃত্ব যেই থাকুন বাংলায় বিজেপি হারবে, কারণ বাংলার মানুষ বিজেপিকে শত্রু বলে মনে করে। বিজেপি মানুষের বন্ধু নয়। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ মুখ যেই হোক না কেন বিজেপি হারবে। উল্লেখ্য 2020 সালে একেবারে শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা, নন্দীগ্রামের বিধায়ক পদ এবং তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সংসদ পদ ছেড়ে দেন শুভেন্দু অধিকারী। যোগ দেন বিজেপিতে। 2021 সালে বিধানসভা ভোটে তিনি নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হন। বিধানসভায় তাকে বিরোধী দলনেতা করে বিজেপি। এরপর থেকেই বাংলা রাজনৈতিক জাল যত গড়িয়েছে ততই শুভেন্দু এবং তৃণমূলের অন্যান্য নেতাদের মধ্যে রাজনৈতিক বৈরতাও বেড়েছে অনেক। কুণাল ঘোষ তা প্রয়োজনে আক্রমণ শোনান বিরোধী দলনেতাদের বিরুদ্ধে। তার মুখেই শুভেন্দুর প্রশংসা শুনে রাজ্যের নয়া রাজনৈতিক জল্পনা জন্মেছে ইতিমধ্যেই। যদিও কুণাল ঘোষ এদিন স্পষ্ট করেন যে কেন শুভেন্দুকে নিশানা করে তিনি পিছু টানছেন না। কুণালের কথায় শুভেন্দু অধিকারী দল বদলে দিয়েছেন, তাই তাকে বিশ্বাসঘাতক দলবন্ধু বলে 100 বার আক্রমণ করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কুৎসিত ভাষায় আক্রমণ শুভেন্দু করে তার জবাবে এই ভাষায় তাকে আক্রমণ করব। একদিন উত্তর 24 পরগনায় দত্তপুকুর থেকে কুণাল ঘোষকে পাল্টা নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন বিজেপির কাজ করছে, কর্মীরাও কাজ করছে, 250 লোক প্রাণ দিয়েছে, সেই কারণে মানুষ আমাদের আশীর্বাদ করে প্রধান বিরোধী দল বলেছে। আমরা লড়াই করে মানুষের বিশ্বাস অর্জন করছি, সেটা শেষ পর্যন্ত নিয়ে যাব। যেভাবে দেখাচ্ছে সেটা তাদের দায়িত্ব, তারা কি করছে সেটা তারাই দেখে নেবে। কয়েকদিন আগেই মালদা সফরে এসে প্রয়াত দুলাল সরকারের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানিয়েছেন মালদার রাজনীতি তিনি বুঝতে পারেন না, কাউন্সিলিংয়ে ভোটে জিতলেও এমএলএ এমপি পাই না কেউ। তিনি আরও জানিয়েছিলেন এর মধ্যেই রহস্য তার জানা রয়েছে, অনেক রকমের খেলায় চলে, সেই খেলাতে যে কি তার প্রমাণ মিলছে কালিয়াচকের 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে। এই এলাকায় রাজ্যের রেকর্ডে ভোটে জিতেছিলেন তারই প্রার্থী আব্দুল গনি। সেই কালিয়াচকের 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে তার দলের অন্দরে খেলায় হাত ছাড়তে বসেছেন বলেই জল্পনা তৈরি হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে 42টি আসন বিশিষ্ট কালিয়াচকের 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল পেয়েছিল 25টি আসন, বাকি 17টি আসনে কংগ্রেস পেয়েছিল 16টি। একটি আসনে জিতেছিল AIMIM প্রার্থী। স্বাভাবিকভাবে পঞ্চায়েত সমিতি দখল করে নেয় তৃণমূল। স্বাভাবিকভাবে নির্বাচিত হয় তাসলিমা খাতুন, কিন্তু ক্যান্সারে আক্রান্ত তাসলিমা 2024 সালে 4 জুন প্রয়াত হয়। তার প্রয়াণের পরে সভাপতি দায়িত্ব পালন করেছে পঞ্চায়েতের সমিতির সহসভাপতি আলিউল শেখ। এখনো পর্যন্ত সেখানে স্থায়ী সভাপতি নির্বাচন করতে পারেননি শাসক দল। এইদিকে কিছুদিন ধরে কংগ্রেস সহ তৃণমূলের সদস্যদের একাংশ অভিযোগ করেছেন স্থায়ী সভাপতি না থাকায় পঞ্চায়েত সমিতির অধীনে থাকা 14টি গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজ ঠিকভাবে হচ্ছে না। স্থায়ী সভাপতি পেতে বিরোধী কংগ্রেস 16 জন সদস্য জেলা শাসক, সদর মহকুমা শাসক এবং কালিয়াচক 1 নম্বর ব্লকে বিডিওকে লিখিত আবেদন করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। এই কারণে সম্প্রতি কংগ্রেসের সদস্যরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। এই নিয়ে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সাদেম খান বলেন, সভাপতি পেতে আমরা জেলা শাসক থেকে শুরু করে বিডিওর কাছে লিখিত দাবি জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ না করায় আমরা কলকাতা হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি। আদালত নিশ্চয়ই আমাদের আবেদনে সাড়া দেবে, সেক্ষেত্রে আমরা পঞ্চায়েত সভাপতির নির্বাচন করতে রাজি রয়েছি। এদিকে চিকিৎসক তরুণী আরজিকর কাণ্ডের মামলায় তরুণী ধর্ষণ এবং খুনের কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে জেলের ভিতরে মেরে ফেলে দেওয়া হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
শুক্রবার রাজনৈতিক জেলা সিপিএম এ 24তম জেলা সম্মেলনে যোগ দিতে এসে এই আশঙ্কায় প্রকাশ করেন তিনি। তার এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। এই দিন জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, জেলা সিপিএম এর সম্পাদক সমন পাঠক এবং আরও অন্যান্যরা। এই দিন সম্মেলনের পরে আদিবাসীদের সঙ্গে আদিবাসী নাচে পা মেলাতে দেখা যায় মোহাম্মদ সেলিমকে। সম্মেলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের সাজার প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, মোহাম্মদ সেলিম বলেন, আমরা বলেছিলাম চোর ধরো, আর রাজ্য সরকার সিবিআই চোর পুলিশের খেলা শুরু করে দিল। আমরা বলেছিলাম গণধর্ষণ হয়েছে, সেই জন্য বিচার বিভাগের তদন্ত চেয়েছিলাম। আর মুখ্যমন্ত্রী অপেক্ষা যে দোষীর ফাঁসি হলো না কেন, তার কারণ তিনি চেয়েছিলেন ওপেন অ্যান্ড শাট কেস। তার ভাইপো তাই চেয়েছিল, সেজন্য এনকাউন্টারে মেরে ফেলতে চেয়েছিলেন তিনি। এখনো জেলের ভিতর তিনি মেরে ফেলতে পারেন, সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আরজিকর কাণ্ডে সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্ট রাজ্য বুধে শুনানিতে তিনি আরও বলেন, তারা ভেবেছিল না রেগা বাস না রেগা বাসুরি, একজন যদি খুন করে দেওয়া হয় তাহলে সব বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। একা সঞ্জয়কে বাঁচানোর জন্য তো আর গোটা রাজ্য, স্বাস্থ্য দপ্তর, পুলিশ কমিশনার নেমে পড়েননি। কত কোটি টাকা খরচ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে হয়নি। তাহলে নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়, সেই কালাটাই এখন আমাদের বের করতে হবে। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার মুখ্যমন্ত্রী সভায় যোগ দেওয়ার বিষয়ে মোহাম্মদ সেলিম বলেন, ইয়ে তো আনা গানা হি রহেগা। কে বিজেপি কে তৃণমূল, উত্তরবঙ্গে আজকে যে বিজেপি কাল সে তৃণমূল, এটি চলতেই থাকবে। কিন্তু দুজনেরই ঢং ঢং একই, লুট করে মানুষকে ভাগ করে তারা রাজত্ব করছে। এই জন্যই আমরা বললাম এই ফুলের বিরুদ্ধে ওই ফুল নয়, আর ওই ফুলের বিরুদ্ধে এই ফুলও নয়। আমাদের নির্দিষ্ট একটি বিচার চাই। দুই ফুল মিলে বাংলা মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছে। আসলে পুরো বাংলার মানুষকে বোকা বানানোর প্রসঙ্গে এগুলি করা হচ্ছে। বর্ধমানের বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির মামলায় ইডি এবং সিআইডির কাছ থেকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালত নিয়ে 27 ফেব্রুয়ারি আদালতের রিপোর্ট পেশ করতে হবে এই দুই তদন্ত সংস্থাকে। বর্ধমানের বিশ্ববিদ্যালয়ে শীর্ষ প্রশাসনিক কর্তাদের সজাগ থাকতে কোটি কোটি টাকা নয়াছয়ের অভিযোগ ওঠে। প্রথমে মামলাকারী 22 লক্ষ টাকারও বেশি নয়াছয় করেছে বলে অভিযোগ করল। শুক্রবার সিআইডি প্রাথমিক তদন্তের রিপোর্ট দিয়েছে, জানায় তদন্ত 2 কোটি টাকায় নয়াছয় হয়েছে। সিআইডির রিপোর্ট অনুযায়ী 16টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 9 জন অভিযুক্তের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন জামিনে রয়েছে। 2 জন আগাম জামিন নিয়েছে। একাধিক রাষ্ট্র ব্যাংক থেকে ফিকয়েড ডিপোজিট ভেঙে বিপুল টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ। 40 জন সাক্ষী পাওয়া গিয়েছে এই মামলায়। সিআইডি এই দিন জানায় তদন্ত শেষ করতে আরও অন্তত 4 সপ্তাহ সময় লেগে যাবে। অন্যদিকে এই মামলায় যুক্ত হয়ে ইডি জানিয়েছে, ইডি ইসিআইয়ের দায় করে তদন্ত শুরু করেছে। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই দিন বলেন, ইডি গত বছরে জুলাইয়ে 2024 তদন্তের রিপোর্ট দিয়েছে। নতুন রিপোর্ট তারা কবে দেবে তা জানতে চেয়েছেন বিচারপতি। এদিকে মামলাকারী আইনজীবী শামীম আহমেদ আজ সেই মামলায় সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট জমা দিতে বলেছেন। তিনি ইউনিভার্সিটিকে, ব্যাংক এবং ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনেক আগেই। ইডি আইনজীবী বলেছেন, তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে ইডি। এখনও পর্যন্ত 40 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলাকারী আইনজীবী বলেছেন, তদন্ত এত দেরি করলে রেকর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে তদন্ত কিভাবে করতে পারবে সেটা দেখা যাক। বিচারপতি বলেছেন, তদন্তকারীদের আরও সময় দেওয়া হবে। 27 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন নতুন তদন্ত রিপোর্ট দিতে হবে ইডি এবং সিআইডিকে। উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিপুল টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন কর্মচারী।